আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মন্ত্রিসভার শপথ সোমবার। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ। রাষ্ট্রপতি শপথ দিয়েছেন নবনির্বাচিত 290 এমপি। এবারও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ মহাজোট এমপিদের। শপথ নেননি ঐক্যফ্রন্টের এমপিরা, প্রশ্নই ওঠে না শপথের, বলেছেন মির্জা ফখরুল। ভোটে অনিয়মের প্রমাণ সহ স্মারকলিপি ইসিতে ধানের শীষের প্রার্থীদের। সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন দলটির নেতারা। কয়েকদিনের মধ্যে শপথ নেবেন জাপা চেয়ারম্যান এরশাদ। 10 বছরের ধারাবাহিকতায় দেশ পরিচালনা করলে সহজ হবে না দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করা অভিমত বিশ্লেষকদের। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। মূল ইন্ধনদাতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 5 জন গ্রেফতার। দেখছিলেন সংবাদ শিরোনাম। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার বিকেল 3:30টায়, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল 4:15টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে পৌঁছলে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপর সৌজন্য সাক্ষাতে দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্রপতির সাথে এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নিয়েই তিনিই পড়াবেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। পরে সংসদীয় দলের প্রথম সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এবারের সংসদ গত সংসদের মতো কার্যকর ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশাবাদ আওয়ামী লীগ নেতাদের। এছাড়া গণরায় মেনে নিয়ে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলেও আশাবাদ আওয়ামী লীগের। বৃহস্পতিবার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানের শুরুতেই শপথ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এবার টানা তৃতীয় মেয়াদে জাতীয় সংসদের নেতা হলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ কার্যকর ও গঠনমূলক হবে বলে আশাবাদ জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। আওয়ামী লীগ সভাপতি আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্বাচন করা। বিএনপি জামাতের দুঃশাসন অপশাসনের জবাব দিয়েছে বাংলার মানুষ ব্যালটের মাধ্যমে। আমরা মনে করি যারা নির্বাচিত হয়েছে সকল দলেরই প্রতিনিধিরা নির্বাচিত সংসদ সদস্য সংসদ আসে। জাতীয় পার্টি তো বিরোধী দল হিসেবে আমার মনে করি যে ওই পর্যায়েই তারা থাকবে। আমরা আশা করি যে তারা যদি বিরোধী দল থাকে তাহলে সরকারের বিভিন্ন দোষ ত্রুটি এবং কোনটা সংসদ এবং বাস্তব সমালোচনা প্রাণবন্ত দেবে এবং সমালোচনার মাধ্যমে আমরা সরকারি দল সংশোধিত হতে পারবো। আমরা আশা করি যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়া আওয়ামী লীগের নবীন ও তরুণ সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখার কথা জানান। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতাটা বজায় রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ এবং এটা আমরা এই ব্যাপারে যা করণীয় আমরা সেটা করতে থাকবো। সংসদ সদস্য হয়েছেন এবং খেলা সামনে বিশ্বকাপ একসাথে দুটো আছে, দেখি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন তারা এবং এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাকে ধরে রাখাটা হবে আমাদের সবার মূল কাজ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তিযুদ্ধের চেতনা আবার বাংলাদেশে ফিরে আসছে আল্লাহর রহমতে। আমরা আজকে যারা নতুন আসছি, আমরা চাই এই নতুন প্রজন্ম, আমরা সকলকে নিয়েই দেশ গড়তে চাই, সকলের সমর্থন নিয়ে দেশ গড়তে চাই। 2009-2014 পর এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। 1996 সালে সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। রক্ষুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে স্মারকলিপি দিয়ে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে অন্ধকারে নেওয়া হয়েছে। বিজয় ঐক্যফ্রন্ট সদস্যদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করা প্রার্থীদের বৈঠক। বিএনপি 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে নির্বাচনের নানা অনিয়মের তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন প্রার্থীরা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত 7 জন শপথ নিচ্ছেন না। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবেন। শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর আমরা শপথ নিচ্ছি না। এরপর বৈঠকে পাওয়া নির্বাচনে অনিয়মের তথ্যপাত্র নিয়ে নির্বাচন কমিশনে যায় একটি প্রতিনিধি দল। নির্বাচন বাতিল চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের আগের রাতে আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণ কর্মকর্তার সহায়তায় আওয়ামী কর্মী সন্ত্রাসী বাহিনী 30 থেকে 60% ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করা হয়। সেই নির্বাচন দিন সকালে পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়। 100 বার ভোট কাস্ট করা হয়, যা ছিল নজিরবিহীন, বাস্তবে একেবারেই অসম্ভব। দীর্ঘ 10 বছর ভোটাধিকার বঞ্চিত জনগণকে প্রতারণা জালিয়াতের মাধ্যমে আবারও বঞ্চিত করার দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। এবারের যে নির্বাচন হয়েছে এটা জাতির সঙ্গে একটা মকারি, ক্রুয়েল মকারি, এবং একই সঙ্গে একটা জাতিকে অন্ধকারের দিকে পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই আমরা নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সরকারই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন জাতীয় পার্টির নেতারা। কয়েকদিনের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ শপথ নেবেন বলেও জানিয়েছেন তারা। এদিকে মহাজোটের শরিক নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেছেন, বড় ম্যান্ডেট, তাই প্রত্যাশা অনেক বেশি, তা পূরণই হবে বড় চ্যালেঞ্জ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ অসুস্থ থাকায় তাকে ছাড়াই দলটির বাকি 21 নবনির্বাচিত এমপি বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ নেন। পরে দলের সংসদ কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তারা। তবে রওশন এরশাদই থাকবেন নাকি জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা হিসেবে নতুন মুখ দেখা যাবে, সে সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। 288 আসনে কিন্তু মানুষ ভোট দিয়েছে আপনার মহাজোটের পক্ষেই। সুতরাং আপনাকে ধরে নিতে হবে যে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল বর্তমান চায় না, তারা সরকারের উপর সন্তুষ্ট। সরকারে বা বিরোধী দলে কোথাও থাকতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের সংসদ সদস্যদের কথা হচ্ছে, যেহেতু দেশের মানুষ 288 আসনে মহাজোটকে দিয়েছে সরকার গঠন করার জন্য, সুতরাং আমাদের সংসদ সদস্যরা তাদের এলাকার উন্নয়নের জন্য, সারা দেশের উন্নয়নের জন্য তারা মহাজোটের সঙ্গে থাকতে আগ্রহী এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, উদ্দেশ্য ছিল নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। এদিকে মহাজোটের শরিক নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। জাতীয় পার্টির যে আসন সংখ্যা, সেই হিসাবে জাতীয় পার্টি ন্যায্য বিরোধী দল হিসাবে ভূমিকা রাখার
যোগ্যতা অর্জন করেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ম্যান্ডেটটা অনেক বড়, যেখানে প্রত্যাশাটা অনেক বেশি। সে প্রত্যাশার সাথে খাপ খাইয়ে চলা, প্রত্যাশা পূরণের জন্য কাজ করা, অবিরাম পরিশ্রম করা। যেহেতু ম্যান্ডেট অনেক বড়, প্রত্যাশা অনেক বড়। উন্নয়ন কাজে অংশীদার হতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরাও। সরকারি দল আর স্বতন্ত্র তো ব্যাপার না, ব্যাপার হলো তারাও সংসদ সদস্য, আমিও সংসদ সদস্য। তো আমি বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। ইনশাল্লাহ আমি এবারও আশা করি যে আমি কাজ করতে পারবো। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে নতুন সরকারকে চ্যালেঞ্জে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, 10 বছরের ধারাবাহিকতায় দেশ পরিচালনা করলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন অসম্ভব হবে। এই অবস্থায় নতুন সরকারকে গুম, খুন ও ক্রসফায়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। আমি নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামী 5 বছর দেশ পরিচালনায় নতুন সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, গেল মেয়াদের লাগামহীন খেলাপি ঋণ বা অর্থ লোপাটের ঘটনায় সমালোচনায় পড়েছিল গোটা ব্যাংকিং খাত। এ পরিস্থিতিতে নতুন সরকারের কাছে দুর্নীতিবাজদের পরিচয়ের ঊর্ধ্বে বিচারের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। বেসিক ব্যাংকের যে ঘটনা দৃষ্টান্ত হিসাবে বা পুরো ব্যাংকিং খাতে যে অনিয়ম, যে লুটপাট থেকে শুরু করে ঋণ খেলাপি এবং জালিয়াতি যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, তার সাথে জড়িত যে মূল হোতা, তারা কিন্তু এবার আবার সংসদে অধিষ্ঠিত হয়ে আবার অবস্থানটাকে আরও সুদৃঢ় করার সুযোগ পেয়ে যায়। দুর্নীতি প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে গত 10 বছর যেভাবে প্রক্রিয়াটা চলেছে, সেটা অব্যাহত থাকলে কিন্তু যে জিরো টলারেন্সের কমিটমেন্টটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। দেশের গুম ও ক্রসফায়ার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিভিন্ন সময়ে উদ্বেগ জানিয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন। আর তাই আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন মানবাধিকার কর্মীরা। মাদকের ব্যাপারে ক্রসফায়ারকে জিরো টলারেন্সের নমুনা হিসাবে উপস্থাপন করতে চান, এটি বিচারহীনতার জন্ম দিচ্ছে। তাদেরকে চিহ্নিত করা, যাদের গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের কথা পরিবার অথবা প্রত্যক্ষদর্শী মুখ দিয়ে আমরা পেয়েছি। তদন্ত কমিশন খুঁজে বের করবেন যে এই ঘটনাগুলোর সাথে কারা যুক্ত, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন, সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক করাই এখন সরকারের সামনে মূল চ্যালেঞ্জ। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে নির্যাতিতা ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর খলিলুল্লাহ। এদিকে গৃহবধূকে ধর্ষণের মূল নির্দেশদাতা সাবেক ইউপি সদস্য রুহুল আমিন ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণচরের গৃহবধূ গণধর্ষণেরই শিকার হয়েছেন, এমনটাই আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। বৃহস্পতিবার প্যাথোলজিক্যাল রিপোর্টের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেছে এবং আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। এটাতে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটার তদারকি করছেন এবং উনি আমাকে জানিয়েছেন যে এটাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এদিকে গৃহবধূকে গণধর্ষণের মূল নির্দেশদাতা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণ মামলায় 5 জনকে গ্রেফতার করা হলো। বুধবার রাতে জেলা সদরের একটি হাঁস মুরগির খামার থেকে রুহুল আমিনকে এবং সেনবাগের একটি ইটভাটা থেকে ইব্রাহিম খলিল বেচুকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত মামলার প্রধান আসামি সোহেল সহ 3 জনকে গ্রেফতার করা হয়। 9 জনের মধ্যে আমরা 5 জন অ্যারেস্ট করেছি। তারপরে আমাদের ড্রাইভ কিন্তু অব্যাহত আছে। ইনশাআল্লাহ আর যে কয়জন আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। দলের সাথে কীরকম সম্পৃক্ত আছে সেটা আমরা বিবেচনা করি না, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি। এর আগে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে দেখতে যান। ভিকটিমের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাতে সুবর্ণচরের এই গৃহবধূকে তার বাড়িতে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই নারী ও তার স্বজনদের দাবি, ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ধর্ষণের শিকার হন 4 সন্তানের জননী।
9 জনকে আসামি করে ধর্ষণ মামলাও করেছেন তার স্বামী। আঙ্গ ভাই বোন বেগুনের আর রুমে বান্ধি দিয়েছে আর আব্বুর এনে সরে এর লাগে বান্ধি দিয়েছে আর মার গত চুল চাবি ধরে উল্টানো এক ধাক্কা দিয়ে হেলাই দিছে, হেলাই দিয়ে আনা মুড়ে গাতন বেড়াচ্ছে এর মুখ বান্ধে রয়েছে। এটা 9 জন আনা মার 2 জন ওখানে আরে আঙ্গ এবার ধরে রেখি আর গাছের যদি হিক নদী তো আরে টানি লই যাবে আঙ্গ আছে আর হিকি নিয়ে লই যা তোরে একটা জগ করিয়ে এলাম। এদিকে গণধর্ষকদের বিচারের দাবিতে মাইজদি টাউন হল মোড়ে মানববন্ধন করেছে নোয়াখালী সচেতন ছাত্র সমাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পরবর্তী তারিখ 13 জানুয়ারি ঠিক করেছেন আদালত। বিচারক পরিবর্তন হওয়ায় নতুন করে অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়। শুনানি চলার সময় আদালতের পরিবেশ নিয়ে আবারও অসন্তোষ জানান বেগম খালেদা জিয়া। রাষ্ট্রের ক্ষতি করে কানাডিয়ান কোম্পানি নাইকোকে তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ করে দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে নতুন বিচারক শেখ হাফিজুল ইসলাম বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি নতুন করে শুরু করতে বলেন। সেই অনুযায়ী দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। পরে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি শুরু করে বক্তব্য রেখে মুলতবির আবেদন করেন। 2019 সালে আবার ওর নাম কি যে এই মামলার কার্যক্রম আবার শুরু হলো। গত বছর আমরা এই মামলার কার্যক্রম শেষ করে রেখেছিলাম, কিন্তু আবার নতুন করে জজ সাহেব আসার কারণে উনি বললেন যে যেহেতু আমি নতুন এসেছি আমি নতুন করে শুনবো, সেই কারণেই আবার ওর নামকে যে শুনানি করতে হচ্ছে। 13 তারিখ ধার্য হয়েছে এবং আমরা আশা করছি হয়তো আগামী তারিখে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ পাব। দুদক যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। এটা যদি কেউ অপরাধ করে থাকে তাহলে যারা এটা চুক্তি সই করেছিলেন 97 সালে তারাই তাহলে এটার জন্য দায়ী। এটার জন্য তো আমরা কেউ দায়ী হতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উনি নিজে আদালতকে বলেছেন যে এইখানে বসার কোনো জায়গা নেই, আইনজীবীদের পর্যন্ত বসার কোনো জায়গা নেই, এখানে কি করে বিচার চলতে পারে। এই মামলায় সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী সহ 4 আসামি পলাতক আছেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের বাম জোটের প্রার্থীদের নিয়ে 11 জানুয়ারি গণশুনানি করবে বাম গণতান্ত্রিক জোট। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনীর ভূমিকায় জনগণ সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচনের দিন হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিল। সকালে পূর্বাঞ্চলে জলসিঁড়ি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, সেনাবাহিনীর ঐতিহ্য ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ নির্বাচনের দিন হয়নি। টহলের মাধ্যমে সারা দেশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, যার ফলে আশ্বস্ত হয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তিনি বলেন, সুনির্দিষ্ট কাজ থাকায় চাইলেও সর্বক্ষেত্রে সেনাবাহিনী কাজ করতে পারবে না। এর আগে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ কাজের উদ্বোধন করেন সেনাপ্রধান। ইলেকশনের দিন হ্যাঁ বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তারা ছিল বিভিন্ন দলের কর্মী ছিল, সম্ভবত তাদের মধ্যে হলো গণ্ডগোলে, কিন্তু কেউ আপনারা কোনো জায়গায় রিপোর্ট দিতে পারেননি যে কোনো একটা ভোটার ভোট দিতে যে যাওয়ার পথে আসার পথে বা কখনো তারা আক্রান্ত হয়েছে। আমরা চেষ্টা করেছি জনগণকে নির্ভয় দিতে, তারা যাতে ভোট দিতে পারে, এবং সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়েছি। নির্বাচন এরই মধ্যে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত
সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোক ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের চেয়ারম্যান এনামুল হক। তার মতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে বিগত যে কোনো নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে অনেক বেশি ভোট পড়েছে। তিনি বলেন, সারা দেশে 1245টি কেন্দ্রে তাদের কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কেন্দ্রগুলোতে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ায় দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক শামসুল হক নিউটন, উপদেষ্টা কামরুল হাসান খান আসলাম ও আব্দুল সালাম খান। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে বাম জোটের প্রার্থীদের নিয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। আগামী 11 জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে এই শুনানি হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন জোট নেতা রুহিন হোসেন প্রিন্স। 11 জাতীয় সংসদ নির্বাচনে বাম জোটের প্রার্থীরা 125টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। রুহিন হোসেন প্রিন্স নির্বাচনকে নজিরবিহীন ভোট ডাকাতি আখ্যা দিয়ে তা বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানান। তিনি দাবি করেন, নির্বাচনের দিন ভোট থেকে সারা দেশে ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে একটি দলের পক্ষে সিল মারতে বাধ্য করা এবং বিরোধী দলীয় ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এইসব ঘটনার মাধ্যমে পুরো নির্বাচনকে অর্থহীন ও হাস্যকর করে তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি বলেও জানান রুহিন হোসেন প্রিন্স। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা দাবির 6021টি চেক গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিমা দাবির 12,57,34,297 কোটি টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিচ্ছে আবারও সিবিসি টাইল সংবাদ বিরতি। ভারতে শবরীমালা মন্দিরে 2 নারীর প্রবেশের প্রতিবাদে সহিংস বিক্ষোভে অচল কেরালা রাজ্য। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত 1, আহত 15। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আমন্ত্রণ আবারও বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঐতিহ্যবাহী শবরীমালা মন্দিরে 2 নারীর প্রবেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির কেরালা রাজ্য। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত হয়েছে 1 জন, আহত 15। মন্ত্রিসভার শপথ সোমবার। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ। রাষ্ট্রপতি শপথ নিয়েছেন নবনির্বাচিত 290 এমপি। এবারও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ মহাজোট এমপিদের। শপথ নেননি ঐক্যফ্রন্টের এমপিরা। প্রশ্নই ওঠে না শপথের, বলেছেন মির্জা ফখরুল। ভোটে অনিয়মের প্রমাণ সহ স্মারকলিপি ইসিতে ধানের শীষের প্রার্থীদের। সরকারই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন দলটির নেতারা। কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন জাপা চেয়ারম্যান এরশাদ। 10 বছরের ধারাবাহিকতায় দেশ পরিচালনা করলে সহজ হবে না দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করা অভিমত বিশ্লেষকদের। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। মূল ইন্ধনদাতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 5 জন গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার।